বগুড়ার শাহজাহানপুরে বাড়ি থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা তদন্তের পর জানা যাবে বলছে পুলিশ। সাতচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ, কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি পরীক্ষার্থীদের। মানিকগঞ্জে সবজি ও পেঁয়াজ আবাদে সারের কৃত্রিম সংকট, বিপাকে কৃষক, অনিয়মের অভিযোগে 12 ডিলারকে জরিমানা, এ মাসেই সমাধানের আশা। এবং সিলেটে ভূমিকম্পের পূর্ব প্রস্তুতিতে সব দপ্তরের সমন্বয় চায় ফায়ার সার্ভিস, বড় ক্ষতি এড়াতে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতের পরামর্শ। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক ডিবিসি সারা বাংলা সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি সানজিদা হক। বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাঝিরা এলাকা থেকে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে উপজেলার খলিশাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সেনা সদস্য শাহাদাত হোসেন কাজলের স্ত্রী সাদিয়া, তাদের মেয়ে সাইদা ও ছেলে সাইফ। স্থানীয়রা জানান, সকালে মা ও দুই শিশু ঘুম থেকে না ওঠায় এবং ঘরের দরজা বন্ধ পেয়ে স্বজনরা ডাকাডাকি করেন। দরজা ভাঙার পর তারা দেখেন সাদিয়া ঝুলন্ত অবস্থায় রয়েছেন এবং বিছানায় দুই শিশুর গলা কাটা মরদেহ পড়ে আছে। পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে গৃহবধূ দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছে ধারণা পুলিশের। খাওয়ার আগেই বাচ্চা দুটো নিয়ে এই রুমে ঢুকে, আর স্বামী পাশের রুমে ছিল। তারপরে বাচ্চা দুইটাকে বটি দিয়ে গলা জবাই করে উনি নিজেও ফাঁসি দিয়ে নিজে আত্মহত্যা করছে। একে পরিবারের মিল নাই। 6 বছর হলে বিয়ে হতো, তা মনে হয় 5.5 বছর হলে কেঁচালি হচ্ছে এখানে মাথা। এই সংসারিক কেঁচালিয়া। এই হত্যাকাণ্ড কিভাবে সংঘটিত হয়েছে, কিভাবে হয়েছে, এটা আমরা একদম ভালোভাবে তদন্ত শেষে বলতে পারবো। 47তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আবারও ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চাকরি প্রার্থী পরীক্ষার্থীরা। দুপুর 3টার দিকে দ্বিতীয় দফা অবরোধ শুরু করে তারা। এর আগে বেলা 12টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল শিক্ষার্থীরা। এতে উভয় লেনে সাময়িক যানজট সৃষ্টি হয়। আন্দোলনকারীরা জানান, অন্যান্য বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিত পরীক্ষার জন্য অন্তত 6 মাস সময় দেওয়া হয়। তবে 47তম বিসিএস এর লিখিত পরীক্ষার আগে মাত্র 2 মাস সময় দেওয়া হয়েছে। তারা যৌক্তিক সময় বিবেচনা করে লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন। পরে জনদুর্ভোগের কথা বিবেচনা করে ঘণ্টাখানেক অবরোধ তুলে নেওয়া হয়েছিল। দাবি মানা না হলে এই অবরোধ চলবে জানান পরীক্ষার্থীরা। গণভোট আইন অধ্যাদেশ আকারে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে রাজধানীর ফরেস্ট সার্ভিস একাডেমিতে ব্রিফিং চলছে, সরাসরি যাচ্ছি সেখানে। নির্বাচন কমিশন যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে অন্যান্য ভোট কেন্দ্রের ফলাফল দ্বারা গণভোটের ফলাফল নির্ধারণ করা সম্ভব নয়, শুধুমাত্র তখন কমিশন ওই সমস্ত কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ প্রদান করবে। কমিশন যদি দেখে, ধরেন 1000টা ভোট কেন্দ্র আছে, কমিশন দেখলো 20টা কেন্দ্রে ভোট নেওয়া যায় নাই, কিন্তু 20টা কেন্দ্রের ফলাফল বা ভোট বিবেচনা না করলেও ইতিমধ্যে যে ফলাফল পাওয়া গিয়েছে 920টা কেন্দ্রে, 980টা কেন্দ্রে, মানে বাকি কেন্দ্রে, সেটা দ্বারাই গণভোটের ফলাফল নির্ধারণ করা সম্ভব। তাহলে আর 20টা কেন্দ্রের পুনরায় ভোটের কোনো নির্দেশ দিবে না। 1000টার মধ্যে 980টা কেন্দ্রের ভিত্তিতেই ফলাফল ঘোষণা করবে। নাম্বারগুলো কিন্তু উদাহরণ হিসাবে দিচ্ছি। ভোটদান পদ্ধতি হচ্ছে কমিশন কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটের প্রশ্নতে হা না সুযোগ ঘরে কমিশন কর্তৃক সংসদ নির্বাচনের জন্য যে সিলমোহর নির্ধারণ করা হবে, সেই একই সিলমোহর দ্বারা ভোট প্রদান করা হবে। ব্যালট বাক্স কী হবে? কমিশন কর্তৃক নির্ধারিত এবং সরবরাহকৃত ব্যালট বাক্স ভোট গ্রহণের জন্য ব্যবহার করতে হবে। গণভোটের ক্ষেত্রে পোস্টাল ব্যালটের আমরা সুযোগও রাখছি। পোস্টাল ব্যালট যেমন জাতীয় সংসদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, গণভোটের ক্ষেত্রে করা যাবে। ভোট কেন্দ্রে প্রবেশ, শৃঙ্খলা রক্ষা, নষ্ট বা বাতিল ব্যালট পেপার, এই সমস্ত ব্যাপারে জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে আইন বিধি রয়েছে সেটাও গণভোটের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আর ভোট সমাপ্তির পর অনুসরণযোগ্য পদ্ধতি জাতীয় সংসদ নির্বাচনের মতোই থাকবে। প্রিজাইডিং অফিসার ভোটগুলা গণনা করবেন, হা ভোট না ভোট আলাদা করে রাখবেন রাজনৈতিক দলের প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে। তারপর তিনি সেই ফলাফলটা সহকারী রিটার্নিং অফিসারকে পাঠাবেন, তিনি ফল পুনরাকত্রীকরণ করবেন। বিভিন্ন কেন্দ্র থেকে আসে ফলাফল,
অ্যাড করবেন, যোগ করে এই প্রাপ্ত ফলাফলটা উনি আবার রিটার্নিং অফিসারকে পাঠাবেন। রিটার্নিং অফিসার আবার বিভিন্ন সহকারী রিটার্নিং অফিসার থেকে আসা ফলাফল এটাকে পুনরাকত্রীকরণ করবেন, একসাথে করে মানে যোগ করবেন, করে হা ভোট কতগুলা, না ভোট কতটা আছে উনার জেলাতে, সেগুলি আবার সব নির্বাচন কমিশনকে পাঠাবেন। নির্বাচন কমিশন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। দুপুরে দক্ষিণ সুরমার তেলিবাজারে শাহ আনোয়ার মাদ্রাসাতুল মদিনায় এ দোয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সিলেট ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক। এতিমখানার শিশুরা সহ দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের প্রচারণায় গাজীপুরে সমৃদ্ধি সমাবেশ হয়েছে। সোমবার বিকেলে কালিয়াকৈর পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর ১ আসনের বিএনপির এমপি পদপ্রার্থী ব্যারিস্টার ডক্টর চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। তিনি বলেন, কালিয়াকৈরের উন্নয়নের জন্য ধানের শীষের বিকল্প নেই। চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের শ্রমিক কর্মচারী ইউনিয়ন নির্বাচনের দাবিতে কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বি হাসানকে অবরুদ্ধ করে রেখেছেন শ্রমিকরা। দুপুরে কেরু অ্যান্ড কোম্পানির প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। নির্বাচন নিয়ে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রার প্রস্তুতিতে থাকা নারী ও শিশুসহ ২৮ জনকে টেকনাফের বাহারছড়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান, বাহারছড়ার কচ্ছপিয়া ঘাট সংলগ্ন সমুদ্র সৈকত এলাকায় বেশ কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে জড়ো করে সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র উন্নত জীবন ও উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশীয় রোহিঙ্গা নাগরিকদের সমুদ্র পথে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করছিল। খবর পেয়ে কোস্টগার্ড ও পুলিশের যৌথ দল সেখানে অভিযান চালিয়ে ২৮ জনকে উদ্ধার করে। কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ পিস ইয়াবা সহ ৩ জনকে আটক করেছে র্যাব ও বিজিবি। র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকালে টেকনাফ বন্দর সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিঠাপানির ছড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বড় একটি ইয়াবার চালান পাচারের প্রস্তুতি নিচ্ছিল মাদক কারবারিরা। অভিযানে ৯০,০০০ ইয়াবা, ২টি মোবাইল ফোন সহ ২ জনকে আটক করা হয়। এদিকে নাফ নদী সীমান্তে আরেকটি অভিযানে ২,০৭,৮০০ পিস ইয়াবা সহ এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত এসএসসি ও এইচএসসি পরীক্ষায় এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। এবং যারা আজকের আয়োজন করেছে চট্টগ্রাম মহানগরী, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই ধরনের একটা স্বীকৃতি, এটা কিন্তু একটা সামাজিক মেসেজ। এটা একটা সামাজিক মেসেজ, অর্থাৎ লেখাপড়ায় ভালো করলে এটার একটা স্বীকৃতির ব্যাপার আছে। এবং স্বীকৃতিটা সামাজিক স্বীকৃতি না, এখন আমরা দেখছি স্বীকৃতিটা রাজনৈতিক স্বীকৃতির পর্যায়ে পৌঁছেছে। রাজনীতিবিদরা যখন এই ধরনের কৃতিত্বকে স্বীকৃতি দেয়, অর্থাৎ রাজনীতিবিদদের মাথায় এটা ঢুকেছে যে আমাদের দেশের শিক্ষার্থীদের লেখাপড়ার কত বেশি গুরুত্ব এবং তাদের লেখাপড়ার উপর ভিত্তি করে আগামীর বাংলাদেশ কি হবে তার উপর নির্ভরশীল। এই জন্য বাংলাদেশের আজকের এই প্রেক্ষাপটে স্বৈরাচার বিতাড়িত পরবর্তী সময়ের যে প্রেক্ষাপট, আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আমাদের মনের মধ্যে একটা নতুন আশা জেগেছে, আমাদের একটা প্রত্যাশা জেগেছে, আমাদের একটা আকাঙ্ক্ষা জেগেছে। হয়তো যে আকাঙ্ক্ষাটা 1 বছর 2 বছর আগে ছিল না। আমরা অনেকটা হতাশ হয়ে পড়েছিলাম একটি দেশ যেখানে গণতন্ত্র নাই, যেখানে ভোটাধিকার নাই, যেখানে আইনের শাসন নাই, যেখানে লোক গুম হয়ে যায়, খুন হয়ে যায়, জেলে যায়, মিথ্যা মামলার শিকার হয়, জীবনের নিরাপত্তা নাই। এবং যেই দেশে আমরা কি বলি যে আন্দোলনটা হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন, যে দেশের সাধারণ মানুষ বৈষম্যের শিকার হয়।
আমি যতই মেধাবী ছাত্র ছাত্রী হই, যতই ভালো রেজাল্ট করি, কিন্তু যখন বৈষম্যের শিকার হয় তখন মানুষের মনে সে আকাঙ্ক্ষা আর থাকে না। তাই আজকের বাংলাদেশ একটি নতুন প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে আছি। দেশে নির্বাচনের আবহাওয়া তৈরি হয়েছে। গণতন্ত্র উত্তরণের পথে যাচ্ছে দেশ। কোনো রকম ঝামেলা ছাড়া আগামী বছরের ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন হবে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে আইনজীবীদের সাথে মত বিনিময়ের সময় এসব কথা বলেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্বাচন ব্যাহত হয় এমন কোনো পরিস্থিতি দেশে নেই। গণতন্ত্রের উত্তরণের পথে যাচ্ছে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার তার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে এবং দেশে নির্বাচনের একটা আবহাওয়া সৃষ্টি হয়ে গেছে। সুতরাং আমরা অত্যন্ত আশাবাদী যে কোনো রকম ঝামেলা ছাড়াই 26 ফেব্রুয়ারির প্রথম দিকে বা মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। দুর্নীতি তদন্ত বা অনুসন্ধান বাধাগ্রস্ত করতে আগামীতে কেউ চাপ প্রয়োগ করলে তাদের নাম প্রকাশ করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন। দুদকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে সেগুনবাগিচায় দুদকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক পট পরিবর্তন হলেও দুদক মাথা উঁচু করে কাজ করবে। মতবিনিময় সভায় দুদকের চেয়ারম্যান, 2 কমিশনার ছাড়াও সংস্থার মহাপরিচালক এবং দুদক বিটের সাংবাদিকদের সংগঠন র্যাক এর সাবেক ও বর্তমান সভাপতি এবং সাধারণ সম্পাদকেরা বক্তব্য রাখেন। একটা লোক যদি দুর্নীতিগ্রস্ত হয় তার উপরই চাপ বেশি আসে, আর যদি আপনি দুর্নীতিগ্রস্ত না হন, আপনার ঘাট যদি সোজা থাকে, আপনি কিন্তু চাপ খুব কম ফিল করবেন এবং আপনাকে যারা চাপ দেবে তারাও চিন্তা করবে চাপ আমি দেবো কিনা। আমি বরং বলবো যে সামনে আগামী দিনগুলিতে যারা দুদকে অন্যায়ভাবে চাপ প্রয়োগ করেন আমরা তাদের নামও প্রকাশ করব। চট্টগ্রাম বন্দরে নিউমেরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি সম্পর্কিত প্রক্রিয়ার প্রশ্নে 4 ডিসেম্বর রায় দেবে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এদিন ঠিক করে ডিপি ওয়ার্ল্ডের সাথে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এই চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া প্রশ্নে রুলের উপর শুনানি হয়। পরে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, নিউমেরিং কন্টেইনার টার্মিনাল নিয়ে চুক্তির বিষয়ে যারা বিরোধিতা করছেন তাদের পেছনে স্বার্থান্বেষী কোনো মহলের হাত থাকতে পারে। বিদেশি কোম্পানির সাথে যে আলোচনা চলছে তা নিয়ে অনেকেই অপপ্রচার চালাচ্ছে। আইনের মধ্যে থেকে এই প্রকল্প সামনে এগোচ্ছে। এদিকে রিট আবেদনের পক্ষে আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আওয়ামী লীগের আমলে চট্টগ্রাম বন্দর নিয়ে একটি MOU হয়েছিল, এই সরকার তা অব্যাহত রেখেছে। পিছনে কোনো ঘুমা বিড়াল বসে আছে, টাকা পয়সা দিয়ে সামনে এসে ওনারা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের নামে এটা করছেন, যেটাকে আইনি পরিভাষায় বলা হয় ফ্যাট। নেচে গিয়ে বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে যশোরে ব্যতিক্রমী মানববন্ধন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। সকালে শহরের চিত্রার মোড়ে এই মানববন্ধনে জেলার 30টি সংগঠনের নেতাকর্মী অংশ নেন। শিল্পীরা পরিবেশন করেন বাউল গান। মানববন্ধন শেষে একটি র্যালি শহরের প্রধান সড়ক ঘুরে টাউন হল মাঠে গিয়ে শেষ হয়। এদিকে কিশোরগঞ্জে বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, বাউল শিল্পী আবুল সরকারকে নিরাপত্তার কথা বলে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো অমানবিক ও অগ্রহণযোগ্য। অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি করেন তারা। বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাঝিরা এলাকা থেকে মা ও 2 সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মাদলা ইউনিয়নের খলিশাকান্দি গ্রামে একটি বাড়িতে চাঞ্চল্যকর ওই ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে 2 সন্তানকে হত্যার পর মা আত্মহত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ। মঙ্গলবার সকালে সেনা সদস্য শাহাদাত হোসেন কাজলের স্ত্রী সাদিয়া তাদের মেয়ে সাইদা ও ছেলে সাইফ ঘুম থেকে না ওঠায় এবং ঘরের দরজা বন্ধ থাকায় ডাকাডাকি করেন স্বজনরা। দরজা ভাঙার পর তারা দেখেন সাদিয়া ঝুলন্ত অবস্থায় রয়েছেন এবং বিছানায় 2 শিশুর গলাকাটা মরদেহ পড়ে আছে। বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের খলিশাকান্দি গ্রামের একটি বসতবাড়িতে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। পরে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেলের মর্গে পাঠানো হয়। ওই ঘটনার পর সেনা সদস্য শাহাদাত হোসেন অসুস্থ হয়ে পড়ায় তাকে পুলিশি পাহারায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করা হয়। সাদিয়ার স্বজনদের অভিযোগ তার স্বামী এই হত্যাকাণ্ডে জড়িত, কিন্তু শাহাদাতের স্বজন এবং এলাকাবাসী বলছে ভিন্ন কথা।
সকালে রান্না বাড়াও করছে, করে খাওয়ার আগেই বাচ্চা দুটো নিয়ে এই রুমে ঢুকে, আর স্বামী পাশের রুমে ছিল। বাচ্চা দুইটাকে বটি দিয়ে গলা জবাই করে উনি নিজেও হাসি দিয়ে নিজে আত্মহত্যা করছে। এই মেয়ের মাথার সমস্যা হয়েছিল, ছেলে মেয়েকে অনেক মারধর করতো। এই মেয়েরই প্রবলেম, সর্বটাই ক্যাসাল। সকালে ভাত রান্না করে কেউ মরে যায়, আর সেটা কেউ দেখেনি। এটা যুক্তির কথা হলো? আমার সন্দেহ খুন করছে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে 2 সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন সাদিয়া। দুটো বাচ্চার হত্যা হয়েছে এবং স্বাভাবিক দৃষ্টিতে মনে হচ্ছে যে তাদের মা, সেটা হচ্ছে একটা আত্মহত্যার ঘটনাও এখানে আছে স্বাভাবিক দৃষ্টিতে। তবে সবকিছু আমরা ক্লিয়ারলি বলতে পারবো মেডিকেল রিপোর্টের পর। 6 বছর আগে সেনা সদস্য শাহাদাত হোসেন কাজলের সঙ্গে সাদিয়ার বিয়ে হয়। ছুটিতে 1 সপ্তাহ আগে বাড়িতে আসেন তিনি। ডিবিসি নিউজ ডেস্ক। কুমিল্লা 14 গ্রামে আনোয়ার হোসেন হত্যা মামলায় 2 জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। এছাড়া আরও 5 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। দুপুরে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সাবরিনা নার্গিস এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জিয়াউল্লাহ ও জুয়েল রানা। এছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ফজলুল হক, আজাদ রহমান ও আব্দুল কাদের, কবির আহমেদ ও সাদ্দাম হোসেন। আদালত সূত্রে জানা গেছে, 2013 সালের 22 এপ্রিল পূর্ব বিরোধের জেরে জিয়াউল্লাহ ও তার সহযোগীরা আনোয়ার হোসেনের দোকানে হামলা ও ভাঙচুর চালায়। এতে বাধা দিলে তারা আনোয়ার হোসেনকে কুপিয়ে আহত করে ও শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরদিন নিহতের বাবা দেলোয়ার হোসেন চট্টগ্রাম থানায় মামলা করেন। রাজশাহীর পুঠিয়া উপজেলায় অপহৃত 8ম শ্রেণীর শিক্ষার্থী সামিহাকে উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে তার পরিবার, সহপাঠী ও এলাকাবাসী। সকালে পুঠিয়া উপজেলা পরিষদ গেটের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা অভিযোগ করেন, সামিহাকে অপহরণে 1 মাস হতে চললেও পুলিশ এখনও তাকে উদ্ধার করতে পারেনি। পরিবারের সদস্যরা বারবার পুলিশের কাছে গিয়ে অনুরোধ করেও কোনো সাড়া পাননি বলে অভিযোগ করেন তারা। গত 26 অক্টোবর একদল মাদক কারবারি মাইক্রোবাসে অপহরণ করে নিয়ে যায় সামিহাকে। এর পরদিন 6 জনের নাম উল্লেখ ও 3 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন তার বাবা মিজানুর রহমান। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 139 জামালপুর 2-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি জামালপুর 2 আসনে। এখানে এটা ইসলামপুর উপজেলা নিয়ে আসনটি। আমার সাথে যুক্ত আছেন জামায়াত ইসলামের সাংগঠনিক সম্পাদক ডক্টর অধ্যক্ষ সামিউল হক ফারুকি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। তো আপনি অধ্যাপনার সাথে জড়িত ছিলেন, এখন রাজনীতিতে বিচরণ করছেন দীর্ঘদিন ধরে। আপনার রাজনৈতিক পদচারণা কীভাবে হচ্ছে, কেমন হচ্ছে একটু জানতে চাই। ডিবিসিকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদের ধন্যবাদ, বিশেষ করে ইসলামপুরের অধিবাসীদেরকে ধন্যবাদ। আমার রাজনৈতিক পদযাত্রা মূলত ছাত্র জীবন থেকেই শুরু হয়েছে এবং প্রথমে আমি জাসদের ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম। 1984 সালে আমি ইসলামী ছাত্র শিবিরে যোগদান করি। এরপরে পর্যায়ক্রমে বিভিন্ন দায়িত্ব পালন শেষে সর্বশেষ আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ছিলাম। এরপর 1989 সালে আমি জামাতে জয়েন করি। জামাতে ইসলামপুর উপজেলা আমির, জামালপুর জেলা আমির এবং এরপরে গাজীপুর জেলা সেক্রেটারির দায়িত্ব আমি পালন করেছি। 2011 সাল থেকে আমি কেন্দ্রে এবং কেন্দ্রের সাংগঠনিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি। সাথে সাথে আমাদের এই ময়মনসিংহ অঞ্চলের পরিচালনার দায়িত্ব আমি পালন করছি। দীর্ঘ 17টি বছর খুব কঠিন সময় পার করেছেন, কীরকম কাটছিল আপনার সেই সময়? হ্যাঁ, বললেনই তো যে কঠিন সময়, আমাদেরও কঠিন সময় পার করছি আমরা, এবং বেশ কয়েকবার আমাকে জেলেও যেতে হয়েছে। 2 বার জেলে গিয়েছি আমি, এবং 3য়বারে এই জুলাই বিপ্লব যখন হলো সেই সময় 21শে জুলাই আমাকে গ্রেপ্তার করা হয় এবং ডিবিতে 10 দিন আমি রিমান্ডে ছিলাম। এরপর আমাকে জেলে দেওয়া হয়। আল্লাহর মেহেরবানি যে আমরা এই 5ই আগস্টের পর আমরা 6ই আগস্ট মুক্তি পেয়েছি। তো দলের ইতিমধ্যেই নির্বাচন করার জন্য মনোনীত হয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দল মাঠে কাজ করছে, অল্প সময় বাকি, খুব বেশি নেই। তো কেমন দেখছেন জনসংযোগ করতে গিয়ে? আলহামদুলিল্লাহ, আমরা বেশ আগে থেকেই জনসংযোগ করছি, যেহেতু আমাদের নমিনেশনটাও আগেই কনফার্ম হয়েছে। তা আমি ইসলামপুরের প্রতিটি প্রান্তেই গিয়েছি, তো সেখানে আমি জনগণের ব্যাপক সাড়া এবং উৎসাহ লক্ষ্য করেছি। আমি লক্ষ্য করেছি যে জনগণ এবার একটা পরিবর্তন চায় এবং তারা দুর্নীতি, অন্যায়, জুলুমের বিরুদ্ধে একটি ন্যায় শাসন প্রতিষ্ঠা করতে চায়।
সে কারণেই এবার আমি লক্ষ্য করেছি যে জনগণ জামাতের প্রতি ব্যাপকভাবে ঝুঁকে পড়েছে এবং তারা চাচ্ছে যে আগামীতে জামাত দেশ পরিচালনার দায়িত্ব আসুক, তাহলে এই দেশটি সুন্দর এবং সঠিকভাবে পরিচালিত হবে। তা আমরা উৎসাহিত যে জনগণ যেভাবে সাড়া দিচ্ছে, আশা করছি যে জনগণ আমাদের পক্ষে রায় দেবে, আমাদের বিজয় লাভ হবে ইনশাআল্লাহ। তো জুলাই বিপ্লব হয়ে গেল, মানুষের নতুন প্রত্যাশা ছিল নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি হবে, কেন হয়নি বা আপনি কি মনে করছেন কিছুটা হয়েছে কিনা? না, জুলাই বিপ্লব হলো আসলে এর তো রাজনৈতিক গুণগত পরিবর্তন হয় নাই। এখন একটা ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে শাসন করছে, তারা মূলত একটা নির্বাচনকে সামনে রেখে কাজ করছে। কাজে এই সময়ের মধ্যেই দেশের গুণগত পরিবর্তন হওয়া আশা করা যায় না। আর 54 বছর যারা শাসন করে একটা সংস্কৃতি তৈরি করেছে, তারাই বারবার শাসন ক্ষমতা আসলে দেশের একটা গুণগত পরিবর্তন আশা করা যায় না। দেশের গুণগত পরিবর্তন তখনই হবে যখন একটা আদর্শিক সংগঠন, ইসলামী সংগঠন বা ইসলামী দলগুলো ক্ষমতায় আসবে। ইসলামী শাসন প্রতিষ্ঠা হওয়া ছাড়া আসলে এই দেশের আর্থসামাজিক এবং সাংস্কৃতিক উন্নয়ন পরিবর্তন হওয়া সম্ভব নয় বলে আমরা মনে করি। এবং এই দেশে একটি পরিবর্তনের লক্ষ্যে তো আমরা কাজ করছি এবং আমরা মনে করি যে এই দেশটি আসলে যেভাবে উন্নয়ন হওয়ার দরকার ছিল, অন্যায়, জুলুম, দুর্নীতি, চাঁদাবাজি, লুণ্ঠনের ফলে দেশটি আমরা অগ্রসর হতে পারে নাই। তো নির্বাচিত হতে পারলে আপনি এই এলাকাবাসীর জন্য কি পরিকল্পনা আপনি সংক্ষেপে জানতে চাই? আমার পরিকল্পনা সার্বিকভাবে ইসলামপুর এলাকাকে উন্নয়ন করা। বিশেষ করে এই এলাকার বড় সমস্যা হলো দুটি নদী, পূর্বে ব্রহ্মপুত্র এবং পশ্চিমে যমুনা নদী। এই দুটি নদীর ভাঙ্গনে এই এলাকাটা ক্ষতবিক্ষত। আমার প্রথম কাজ হবে যে এই নদী শাসন করে নদীর ভাঙ্গন থেকে জনগণকে মুক্তি দেওয়া। 2 নম্বরে আমার এখানে অগ্রাধিকার থাকবে যে এখানে আমাদের কৃষকদের উন্নয়নের জন্য আমরা একটা কাজ করব। 3 নম্বরে আমাদের কাজ হবে যে এদেশে এখানকার চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা খুবই দুর্বল। বিশেষ করে চিকিৎসা ব্যবস্থা খুবই খারাপ অবস্থায় আছে। আমরা চিকিৎসা এবং শিক্ষার উন্নয়নের জন্য প্রথম পদক্ষেপ নেব। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। আপনারা শুনছিলেন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমরা পরবর্তীতে এই আসনেরই অন্য কোনো রাজনৈতিক দলের নেতার সাথে কথা বলবো। ততক্ষণ CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকুন। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।